আচ্ছা, আমাদের জীবনে আমরা যে মরে গেলেও খোঁজ খবর নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, এটা হচ্ছে এক জলজ্যান্ত প্রমাণ। আজকে কতগুলা দিন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে কোথাও কোনো ভিডিও আপলোড হচ্ছে না, টিকটকে কোথাও কোনো ভিডিও আপলোড হচ্ছে না। তারপরেও একটা মানুষ কেউ কখনো খোঁজ খোঁজ নিল না যে আসলে আমরা পৃথিবীতে বেঁচে আছি নাকি মরে গেছে। সেই ঈদের আগে থেকে আমরা ভিডিও আপলোড করা বন্ধ করছি, এখনো অব্দিও করি নাই কো। আসলে হয়েছে কি, আমাদের এই ফোন দিয়ে, আমরা যে ফোনটা দিয়ে ভিডিও বানাই, এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে, আমাদের বাবু আছে না, বাবু ভেঙে ফেলছে। ফেলার পরে আমাদের আর ভিডিও বানানোর মতো ফোন নাই। একটা ফোন আছে, ওইটাতে ক্যামেরা অনেক খারাপ, তো যার কারণে আমরা মূলত ভিডিও বানাতে পারি নাই। এর মধ্যে ও আবার ঈদের আগ দিয়ে হচ্ছে ওর আম্মার বাসায় গেছে, এই ফোনটা আমার কাছে দিয়ে গেছে যে এই ফোনের ডিসপ্লে চেঞ্জ করা লাগবে। তো এখন এগুলো আবার কার্ভ ডিসপ্লে দেখা যাচ্ছে চেঞ্জ করতে গেলেও 10,000 টাকার মতো খরচ হয়। তো এই কারণে আমরা আর হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করতে সাথে সাথে পারি নাই কো, সময় লাগছে। তো পরবর্তীতে যে সময় আমি ডিসপ্লেটা চেঞ্জ করলাম, এর মধ্যে হচ্ছে ঈদ চলে আসছে। তো তুমি ঈদের কয়দিন আগে গেছিলা? আমি ঈদের প্রায় ৫-৬ দিন আগে গেছিলাম। মানে আমার প্ল্যানিং ছিল ঈদের ২-৩ দিন আগে আমি আবার বাসায় ব্যাক করব। কিন্তু ওর আর ব্যাক করা হয় নাই কো, ঈদের 2 দিন না 1 দিন মানে আগে। কেন ব্যাক করা হয় না আমি বলি। আমি গেছি, পরে আমার বাচ্চারা টিকা দিয়েছি, আমার প্ল্যানিং ছিল একদিন থাকবো, পরের দিন আমি ব্যাক করব। তো যেদিন আমি ব্যাক করার আমি মানে চিন্তা ভাবনা নিয়ে গেছিলাম, ওদিন আবার আমার ফুড পয়জন হইয়া আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। মানে আমি যে ব্যাক করবো ন্যূনতম শক্তি আমার গায়ে ছিল না। এরপরে আমি আর ব্যাক করতে পারি নাই। পরের দিন ব্যাক করার জন্য আমি আমাদের মানে মেন রাস্তায় গেছি। আপনারা তো সবাই জানেন গাবতলী হলো সবথেকে বড় হাট বসে ঢাকার ভিতরে, গরুর হাট। তো বিভিন্ন অঞ্চল থেকে গরুর হাটে ওখানে গরু আসতেছিল। তো এইখান থেকে যে আমি সিএনজি করে গাবতলী যাব, এরকম কোনো সিএনজি ওয়ালা ছিল না, যা মানে সাহস করতেছিল। ৭০০ টাকা সিএনজিতে ভাড়া চাইছে গাবতলী যাওয়ার জন্য। তো আমি ৫০০ টাকা বলছি, তারপরও তারা যাইতে রাজি হয় নাই। কারণ ওই জায়গায় যদি একবার ঢুকা যায় তো বাইরানোর আর কোনো চান্স নেই। তারপরে ওইখানে এরকম হওয়ার পরে আমি চলে আসছি, ভাবছি কি রাইতের বেলা যাব। এর ভিতরেই আপনারা জানেন হয়তোবা যমুনা সেতুতে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে ২টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে ৩টা গরু মারা গেছে, ২টা আবার গরম স্টক করছে। তো সেদিন ৩ ঘন্টার জন্য মানে ওই রাস্তাটা বন্ধ ছিল। পরের দিন আবার দেখি কি এক ট্রাকে মানে যাত্রী চলাচল করতে যেয়ে ১৪ জন মানুষ মারা গেছে। তো এইসব কাহিনী দেখে আমি আবার আমার বাচ্চা নিয়ে আসবো, তো বাচ্চা নিয়ে আর এই ভিড়ের ভিতরে আসার মানে সাহস করি নাই। কারণ সময়ের থেকেও ইম্পর্টেন্ট হলো আমাদের জীবন। এরপরে মানে আমার মামারা প্রত্যেক বছর কোরবানি দেয়, তো আমাদের গ্রামের বাড়ি বরিশাল। তো আমরা সপরিবারে আমার মামা, মামি, আমার মামাতো ভাই-বোন, আমার মা, আমার হইলো আমার ছোট বোন, আমি, আমার আরেক মামার ছেলে। তো সবাই সপরিবারে একটা হাইস ভাড়া করে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেই যে বরিশালে এবার ঈদটা করব। আমি যখন দেখলাম যে ও আসতেই পারতেছে না ঢাকা থেকে, আর বাচ্চা নিয়ে একা একা আসাটাও বিশাল একটা মানে জার্নি করা, এগুলা খুব কষ্ট করা, আমিও জানি। আর আমি তো জানি একদমই করতে পারি না। তো এরপরে ওর মামারা হাইস ঠিক করছে বরিশাল যাবে, ওইখানে কোরবানি দেবে। তো ও বললো যে আমি আর তাইলে ঢাকায় থেকে কি করব, তাইলে আমিও বরিশাল যাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে যাও, তুমি একা একা ঢাকায় কি করবা। পরে ওরা হচ্ছে ওই সেই দিন ঈদের আগা দিনই ঢাকায় চলে গেছে। বিশ্বাস করেন এত মজা করতে করতে গেছি, এই দেখেন এই ক্লিপটা। মানে এত মজা করতে করতে আমরা সপরিবারে গেছি, মানে যাওয়ার সময় কখনো কল্পনা করতে পারিনি যে জীবনের এত দামি একটা জিনিস হারায় আসতে হবে। তো বরিশালে যাওয়ার পরে যেদিন গেলাম, আমরা ২৪ তারিখ গেছি বরিশালে। আপনারা তো সবাই জানেন এবার কোরবানির ঈদটা ২৮ তারিখে পড়ছে। তো যাওয়ার পরে বেশ ভালো মতোই কাটতেছিল, হাসি ঠাট্টা মজা আনন্দে অনেক 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 বেশি মজা করে ফেলাইছিলাম এই ৪ দিনে। তো সবথেকে বড় দুঃখের কথা আর কষ্টের কথা যেটা, সেটা হইলো যে ঈদের দিন সকালবেলা মানে কোরবানি দেওয়ার পরে বরিশালে তো ৮:৩০টায় নামাজ ছিল। তো নামাজ পড়ে এসে সবাই কোরবানি দিছে ৯টার দিকে। তো আমার মামি আবার কি করছে, বড় মামি যিনি, ওনার ছবিটা আমরা না দেখাই এখানে, উনি ৮ কেজি চাউলের পোলাও রান্না করছে, ৫ কেজি গরুর মাংস রান্না করছে, চটপটি রান্না করছে, তারপর সেমাই রান্না করছে, চা বানাইছে, এইসব রান্না করছে। উনি আবার মানে ডায়াবেটিসের মানুষ, এরপরে আবার হাই প্রেশার। তো উনি সেদিন আবার কিসের জন্য আল্লাহই জানে ডায়াবেটিসের ইনসুলিনও নেয় নাই আর প্রেশারের ওষুধও খায় নাই। চা খাওয়ার খাইছে, কোনো খাবার দাবার খায় নাই, আর পান খাইছে। আমরা সবাই ঘুমিয়েছিলাম তো। আমরা উঠতে উঠতে প্রায় ৯:৩০ বাজছে, আমরা উঠে আর মামির কাছে কেউ যাই নাই। এর ভিতরে আমার ছোট বোনেরা উঠছে সাজুগুজু করবে, আমি আবার সামনের রুমে সাজুগুজু করায় আছি। আর আমার বড় বোন মানে আমার মামির যে বড় মেয়ে, ও ঘরে বসে আমার আরেক ছোট বোন মানে ওই আমার মামাতো ছোট বোনটাকে মেহেদি দিয়ে দিতেছে।
তো আমি দেখলাম কি আমার মামি দৌড় মাইরা বাড়ির সামনে আসছে, বমি করতেছে। আমার ছোট মামা বাইরে থেকে বলতেছে, "এই ভাবি বমি করে, তোরা কেন ধরস না?" পরে আমি আর অত গুরুত্ব দেই নাই। আমি আমার বোনকে সাজাইতেই আছি। তো আমার মা আবার আমার মামিরে এসে ধরছে, বমি করতে, করতে হঠাৎ করে আমার মা চিল্লান মাইরা উঠছে অনেক জোরে। আমি মানে খাট থেকে লাফ মাইরা পড়ছি। আমার গায়ে এই ওড়নাটাই ছিল। ওড়নাটা পইড়া গেছে। এর ভিতরে আমার মামি, মানে আমি লাফ মাইরা যে খাট থেকে নামছি, এর ভিতরে আমার মামি অজ্ঞান হয়ে পইড়া গেছে। তো কোনরকম ধইরা-টইরা বারান্দার খাটের উপরে শোয়াইলাম। বিশ্বাস করেন তখনও বুঝতে পারি নাই এত বড় একটা occurrence হইবে। মানে বলতেছি তো নরমাল। কারণ আসলে কখনোই ভিডিওতে মানুষ রিয়েল শো কইরা দেখাইতে পারে না। ভিডিওতে তো দেখি অনেকে কান্দাকান্দি করে, অনেক সেলিব্রিটিরা। আমি জানি না ওনারা আর্টিফিশিয়াল করে না কি করে, আল্লাহই জানে। তো আমার মামি শুধু একটা কথাই বলতেছিল, "আমার মাথা, আমার মাথা, আমার মাথা।" আর মানে কতবার যে ওই বিছানার উপরে বইসা শুইয়া বমি করতেছিল। আমরা হাত মারছি, পা মারছি, মাথা মানে ম্যাসাজ করছি। কোনোভাবেই কোনো কাজ হইতেছে না। সে শুধু বলতেছে, "আমার মাথা, আমার মাথা।" তো একটু পরে আমরা প্রেশারের ওষুধটা খাওয়াই দিছি। প্রেশার, ডায়াবেটিস মাইপা দেখি প্রেশারও হাই, ডায়াবেটিসও হাই। এর ভিতরে আবার একজন গ্রাইমা খ্যাত পাগলামি করে কি করছে, চিনির পানি মনে করছে ডায়াবেটিস লো হয়ে গেছে। তো আমাদের তো ডায়াবেটিসটা মাপা উচিত ছিল। আমি বলছি যে ডায়াবেটিসটা মাপা লাগবে। উনি না জানাইয়াই দিছে চিনির পানি খাওয়াইয়া। তো আল্লাহ আসলে জানি না কি করতে চাইছিল। তো আমি আবার কি করছি, যে সময় দেখছি প্রেশার-টেশার নিয়ন্ত্রণে প্রায় চইলা আসছে, ওই সময় একটু সাদা ভাত, লবণ আর পেঁয়াজ দিয়ে মাইখা মামিরে খাওয়াই দিছি। আমি কখনোই কল্পনা করি নাই যে ওইটাই আমার মামির জীবনের শেষ খাওয়া হইবে। পরে পানি খাওয়াইয়া ওষুধ খাওয়াই দিছি। আমার মামি এমন একটা মানুষ ছিল, পৃথিবীর সমস্ত ভাবীরাই হয়তোবা ননদ, ননদের ছেলেমেয়েরে দেইখা, পরে শ্বশুরবাড়ির মেহমানরে দেইখা মানে একটু হইলেও কপাল গোছায়। কিন্তু উনার বাসায় ১২ মাসের ১২ মাসই মেহমান থাকতো। কিন্তু এই বেচারিটা কখনোই কপাল গোছায় না। আমরা ছোটবেলা থেকে উনার কাছে মানুষ হইছি। এই যে আমার বাচ্চারে উনি প্রত্যেক হওয়ার পরে মানে ৳২০,০০০ র মার্কেট করে দিছে। কখনোই তারে আমরা দেখি নাই যে কপাল গোছাইতে, কাউরে একটা কিছু দিতে, রাগ করতে। এত একটা ভালো মানুষ ছিল। তো যাই হোক, পরে দেখি মামি ঘুমায় আছে, এদিকে তো সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত আছে, গরু বানানো নিয়ে। ওই বেচারি যে কি কষ্টে শুয়ে ছিল তা আমরা কেউই জানি না। পরে দুপুরবেলা আমি ঘুমাইয়া আছি। আচ্ছা, আবার অনেকে মনে করতে পারে যে গরু কাটা নিয়ে ব্যস্ত, তাইলে আবার রানলো কেমনে? বিষয়টা হচ্ছে কি, মানে কোরবানির যে গোস্ত, গরু কাটা হচ্ছে, এই মাংস রান্না করতেছে না, মানে আগের যে কেনা গোস্ত ছিল ওই কেনা গোস্ত দিয়ে আর কি রান্না করতেছে। নাইলে মানে আমাদের ওখানে নিয়ম কি, বরিশালে যারা থাকেন তারা হয়তোবা জানেন, যারা গরু বানায় তাদের গরু দিতে হয়। তো আমরা আবার কোরবানির গরু কাউকে দেই না। ওইটা গরিব দুঃখীদের মাঝখানেই ভাগ কইরা দেই। এই কারণে আমরা কেনা গরু কিনা রান্না করে রাখি। যারা গরু বানাবে তাদের ওইটা দিয়েই লাঞ্চ করাবো। তো আমার মামি কোরবানি দিছে। উনি কোরবানির মাংসও চোখে দেখতে পারে নাই। আমি যতটুকু শুনছি দুপুরবেলা নাকি উনি ঘুমাইছিল ওই জায়গা থেকে উইঠা, মানে আমিও ঘুমাইছিলাম। মামি যেই খাটে ঘুমাইছে আমি তার পাশাপাশি আরেকটা খাটে ঘুমাইছিলাম। বাথরুমে গেছে, বাথরুম থেকে বাইরে আয়া নাকি মানে খাটের উপরে বইসা হঠাৎ কইরা শুইয়া পড়ছে, আর মানে মুখ-টুখ নাকি উনার ব্যাক হয়ে গেছে, হাত-পা খিচ্চা উঠছে, সেন্সলেস হয়ে গেছে। মানে সেন্সলেস এর ভিতরে অনেক জোরে, জোরে নিঃশ্বাস নিতেছিল আর হঠাৎ করে হাত-পা ব্যাকা হয়ে উঠতেছিল। তো অনেক কান্নাকাটির শব্দ শুনে আমি লাফ মাইরে ওইটা দেখে একদম অবস্থা বেশি সিরিয়াস, মানে অনেক খারাপ। এর ভিতরে ঈদের দিন দুপুরবেলা তো বুঝেন কোনো জায়গায় অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। অনেক অ্যাম্বুলেন্স খুইজা একটা ১.৫ ঘন্টার পরে একটা অ্যাম্বুলেন্স আসছে। এই ১.৫ ঘন্টার মাঝে আমার মামি এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে, কষ্টে মানে বিছনায় এসে প্রসাব করে দিছে। সে সারা জীবন একজন শিক্ষিকা ছিল। তো এত মানে নিজের উপরে একটা ওয়েটওয়ালা মানুষ, মানে একটা শিক্ষিকা তো বুঝেনি তার কত মান-সম্মান হয়। সেই মানুষটা কষ্ট এরকম করছে, তাহলে বুঝতে হবে কিরকম সিরিয়াস কন্ডিশন। তো ওই যে আমার মামির সেন্স গেছে আর সেন্স আসে নাই। তো আমরা অ্যাম্বুলেন্সে কইরা বরিশাল প্রাইভেট একটা মেডিকেলে নিয়ে গেছি। ওখান থেকে ফেরত পাঠায় দিছে, শেরেবাংলায় নিয়ে গেছি। শেরেবাংলায়ও রাখে নাই। সিটি স্ক্যান যখন করছে তখন দেখতে পাইছি ওই যে আমার মামি যে সময় হাই প্রেশারের উপরে বমি করছে। মানে আমরা সবাই জানি হাই প্রেশারে বমি করা খারাপ। কিন্তু আমাদের আসলে আল্লাহ এই সময় কি বুঝ দিছে আল্লাহই জানে। ওই মাথার শিরা পুরা মস্তিষ্ক রক্তে ভাসতেছিল। এত কষ্ট পাইছে বেচারি। পরে ওখান থেকে ট্রান্সফার কইরা রাতের বেলা ঢাকায় নিয়ে আসা হইছে। ঢাকা আগারগা নিউরো সায়েন্স হাসপাতালে, আপনারা অনেকেই জানেন। তো ওখান থেকে যে সময় দেখছে, দেখার পরে ওইখানে যে বেসিক ডাক্তারগুলা থাকে ওনরা আশাই ছাইড়া দিতে বলছে। পরে লাস্টে যেই বড় ডাক্তারটা আসছে উনি ৭২ ঘন্টা টাইম দিছে। বা আর হইলো যে ৪২ ঘন্টা আর ৭২ ঘন্টা টাইম দিছিল। তো এইভাবে ২ দিন ৩ দিন রইছে কইতে আইসিইউতে। শেষ যেদিন আমার মামি পৃথিবী ছাইড়া চইলা যাইবে আমি যতটুকু জানি। তো এই ৩ দিনে আইসিইউতে শুধু একজনেরই ঢুকতে দিত। কিন্তু লাস্টের দিন আমার বোন, মানে আমার মামাতো বোন,
অনেক জোরাজুরি কইরা ও আইসিইউতে ঢুকছে। ঢুইকা বলতেছে কি, "মা তোমার অনেক কষ্ট হইতাছে। আল্লাহ তোমার কষ্ট কমায় দিবে।" এই কথা বলার সাথে, সাথে নাকি চোখ থেকে পানি পড়ছে। পানি পড়ার পরে এখন যদি ও মুছতে যায়, ওর যদি অক্সিজেনটা খুইলা যায় একটা বিপদ হইবে না? সিস্টারে দিয়ে চোখের পানিটা মুছাইছে। মুছায় ওই টিস্যুটা নিয়ে আসছে। আইনা আমার আপু বাইরে নাইমা বলতেছে, "আমার অনেক ঠান্ডা পানির পিপাসা লাগছে, আমি ঠান্ডা পানি খাইতে যাই।" এই কইরা লিফটে উঠছে। ৫ তলায় ছিল, লিফটের ৩ এ যে সময় নামছে, তখনই যে নার্স, ওই নার্স কল দিছে যে, "আপনার রোগীর অবস্থা বেশি খারাপ, আপনি উপরে উঠেন। আপনার গার্ডিয়ানরে ডাক্তার যাইতে বলছে।" ১ম এ আমার মামাই গেছে, মামাই যাওয়ার পরে ডাক্তার আরো একজনরে ডাকছে। তখনই আমার বোন বুঝতে পারছে যে মামি এই পৃথিবীর মায়া ত্যাগ কইরা চইলা গেছে। পরে তো ডিক্লার দিল। ডিক্লার দেওয়ার পরে মানে লাশ নিয়া বরিশালে আসা হইলো, যেহেতু আমরা পারিবারিক কবরস্থানে মাটি দেব। তো আসলে এই জিনিসটা আমারে এত মানে সারপ্রাইজ হইছি আমি। মানে বিষয়টা আমি কখনোই ভাবি নাই যে এইভাবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে হাসতে, হাসতে আমাদের সাথে আসলো এভাবে, মানে একা, একা হাইট্টা, হাইট্টা বলতে গেলে কবরে যাওয়া যায়। মানে হঠাৎ করে এভাবে চলে যাবে। আমার নানু এখনো বাইচ্চা আছে, আমার মামা এখনো বাইচ্চা আছে। সে এইভাবে চইলা যাবে আসলে কখনোই ভাবতে পারি নাই। আর আমার এত খারাপ লাগে, মানে আমি যতক্ষণ ঘুমায় থাকি ততক্ষণ তো মনে থাকে না। আমি যতক্ষণ জাইগা থাকি বেশিরভাগ সময় আমার তার কথা মনে পড়ে। কারণ আমার জীবনে আমার মায় আমার জন্য যতটুকু না দায়িত্ব পালন করছে, সে আমার জীবনে তার থেকেও বেশি অবদান রাখছে। আমার শুরু থেকে, স্কুল জীবনের শুরু থেকে আমি যতটুকু পড়ালেখা কমপ্লিট করছি সমস্ত সময় সে আমার পাশে ছিল। গার্জিয়ান যদি আমারে জিজ্ঞাসা করতো, "তোমার গার্জিয়ানের নাম কি?" তাহলে আমি বলতাম, "আমি মাহমুদা ম্যাডামের ভাগ্নি।" তো আমারে সে বুকের দুধও খাওয়াইছে, সে আমার দুধ মা। কিন্তু কখনোই তারে একটা জিনিস দিতে পারি নাই। কারণ আমি সবসময় মনে করতাম কি, এই জিনিসটা দিলে হয়তোবা তার যোগ্য হইবে না। এই যোগ্য কইরা আমি আসলে তারে কখনোই জিনিসগুলা দিতে পারি নাই। সবসময় বকা দিত, আ আর ছোটবেলায় তো মারতো। তো কখনো উনার কাছে ক্ষমা চাইতাম না। বকা দিলে রাগ দেখায় চইলা আসতাম, বেয়াদবি করতাম। এই জিনিসটা আমার সারা জীবন কষ্ট দিবে যে আমি আমার মামির কাছে ক্ষমা চাইতে পারলাম না। কখনো বলতে পারলাম না, "মামি আমি তোমারে অনেক ভালোবাসি।" কখনো জড়ায়ে ধরতে পারলাম না। আজকে মামি মইরা যাওয়ার পরে ছোট মামিরে জড়ায়ে ধরছি। কিন্তু কখনোই বড় মামির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন সে আমার দুধমা ছিল। ছোটবেলা থেকে সে আমারে রাখছে, পালছে, খাওয়াইছে, ঘুম পাড়াইছে নিজের সাথে। তো ওই জায়গা থেকে আমি কখনোই মামিরে জড়ায়ে ধরতে পারি নাই, কখনোই একটা চুমা দিতে পারি নাই, কখনোই বলতে পারি নাই ভালোবাসি। যেই সময় মামি বেশি অসুস্থ হয়ে যায়, অর্থাৎ ওই যে সময় অ্যাম্বুলেন্সটায়, ওই সময় আমার মনে চাইতেছিল অনেক করে মামিরে একটা চুমা দিতে। কিন্তু ওই গ্রামের মানুষ পুরা ঘরে এত ভইরা গেছে, মানে ওই বেচারিটার যে কষ্ট হইতেছে শ্বাস নিতে পারতেছে না। বারবার বলার পরেও তারা আইসা মানে ওই জায়গায় ভিড় করতেছিল। একটু স্পেস দিতেছিল না। এতটা মানে গবেট লোকজন। তো ওই সময় আমার মনে চাইতেছিল আমি বারবার আমার মামির গালে একটা চুমা দেই। কেন জানি না অনেক কষ্ট লাগতেছিল বুকের ভিতরে। তো আমি গালে চুমা না দিতে পাইরা পায়ে একটা চুমা দিছিলাম। যেহেতু আমি পা মাজতেছিলাম। তো শেষ পর্যন্ত এই চুমাটা আমার মামির মরা মুখেই দিতে হইছে। বিশ্বাস করেন, আপনারা সবাই আমার মামির জন্য দোয়া করবেন। অনেক ভালো মানুষ ছিল। যে সময় উনি মারা গেছে মনে হইতেছিল কি একা, একা তো মারা গেছে আইসিইউতে। ঘুমাইয়া আছে চোখ বন্ধ করে। গোসল করানোর পরে সবাই যে লাশ যখন সাজায় কাফন পরায়া, মানে মুখটা এত চকচক করতেছিল তা আমি ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না। অনেক ভালো একটা মানুষ ছিল। জীবনে অনেক দামি একটা জিনিস হারায়া ফেলাইছি। আসলে বাইচ্চা থাকতে মূল্যটা বুঝি নাই। মারা যাওয়ার পরে বুকটা কেন জানি না ফাইট্টা আসতেছে। বলি না যতক্ষণ মানে আমি জাইগা থাকি ততক্ষণ তার কথা আমার মনে পড়ে। আমার বাচ্চারে এত ভালোবাসতো। যেখানে যাইবে ঘামে টপ, টপ কইরা গা থেকে ঘাম পড়বে, বলবে, "আপাটা, আপাটা, আপাটা" চুমা দিবে। মানে একটা চুমা কখনো দিত না। একসাথে ২০-৩০ টা চুমা দিত। মানে আমার মেয়েরে এত ভালোবাসতো। আমার মেয়েরে ২ টা জামা কিনা দিছে। একটা জামা আমার মেয়ে পড়তেই পারে নাই। কিন্তু মানুষটা আর নাই। আজকে আমার ভাই-বোনেরা ঢাকায় রওনা দিছে। যেই ওড়নায় করে মুখে পাউডার দিছে, আমার মামি সবসময় মুখে লিপস্টিক দিত। ওই লিপস্টিকটা এখন পর্যন্ত জায়গার জিনিস জায়গায় পইড়া আছে। কিন্তু মানুষটা মাটির সাথে হয়তোবা মিশা যাইতাছে আস্তে, আস্তে।